প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহতলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা নববর্ষ। লিখেছেন কে? শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান কত সালে জন্মগ্রহণ করেন? 1940 সালে। জন্মস্থান সিংড়াই থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। আর পেশায় ছিলেন তিনি একজন অধ্যাপক। শামসুজ্জামান খান সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। শামসুজ্জামান খানের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহিরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল, আধুনিক ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা ইত্যাদি। রম্যরচনা, ঢাকায় রঙ্গরসিকতা, গ্রাম বাংলার রঙ্গরসিকতা ইত্যাদি। শামসুজ্জামান খান তার বিপুল কর্মজগতে স্বীকৃতিস্বরূপ অগ্রণী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ আরও অনেক পুরস্কার লাভ করেন। তাহলে আমরা এবার বাংলা নববর্ষ সম্পর্কে জেনে নেব। বাংলা নববর্ষ, নববর্ষ মানে কি? নতুন বছর। বাংলা সনের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। বাংলা কতটি মাস? 12টি মাসের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। এই পয়লা বৈশাখী বাঙালির নববর্ষ উৎসব, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসী না, সকল মানুষের কল্যাণ কামনারও দিন। এই নববর্ষ কি শুধু আনন্দ উৎসবই না, কল্যাণ কামনারও একটা দিন। নববর্ষ আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উদযাপন করি। একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। এখন এটা কি আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। জাতীয় উৎসব কি? যে উৎসবটা সবাই মিলে পালন করবে, সেটাই হচ্ছে জাতীয় উৎসব। প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতা হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে ততই কি আস্তে আস্তে এই উৎসব অনেক বড় থেকে আরও বড় হচ্ছে, মানে বড় পরিসরে পালন করা হচ্ছে। বাংলাদেশ যে এতটা প্রাণের আবেগ এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয়, তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলায় বাঙালিকে এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। কারণ কি? পাকিস্তান আমলে এই উৎসব বাঙালিকে পালন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। এই কথা বলে কি এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। সে বক্তব্য ছিল বাঙালি সংস্কৃতির উপর এক চরম আঘাত। এই যে এই ধরনের বক্তব্য যে এই উৎসব পালন করলে, নববর্ষ উৎসব পালন করলে সেটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী হবে, এটা বলে কি বাঙালি সংস্কৃতির উপর তারা চরম আঘাত হেনেছিল। বাঙালি তার সংস্কৃতির উপর এই আঘাত সহ্য করেনি। বাঙালি কি করেছে? তার সংস্কৃতির উপর এই আঘাত সহ্য করেনি, মানে মেনে নেয়নি। তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালি এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে, কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। বাঙালি কি এই দিনটিকে জাতীয় ছুটির দাবি জানিয়েছে, অর্থাৎ এই নববর্ষের দিন সব কিছু ছুটি থাকবে, কিন্তু তখন এই দাবি মেনে নেওয়া হয়নি। দাবি কি অগ্রাহ্য করা হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালি খুশি উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে এর প্রতিবাদে। এভাবেই পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন। 1954 সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে পরাজিত করে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা AKM ফজলুল হক সরকারের বাংলা নববর্ষের ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালিত্বের এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। AKM ফজলুল হক কী করেন? তিনি এসে ছুটির দিন ঘোষণা করেন নববর্ষকে, কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি। তার এই ঘোষণা কি বেশি দিন স্থায়ী হয়নি। বেশি দিন কি তখনই স্থায়ী হয়নি।
যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে এবং সাময়িক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছে স্বৈরাচারী পাকিস্তান সরকার। তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি। সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে, কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহ ও গভীর উৎসাহ উদ্দীপনায়। এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট 1961 সালে। 1961 সালে এই ছায়ানটটি সুপরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে এই নববর্ষ উদযাপনের পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করে। 1967 সাল থেকে রমনার পাকুড়মূলে ছায়ানট নববর্ষের যে উৎসব শুরু করে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় বাধাহীন পরিবেশে এখন তার জনগণের বিপুল আগ্রহ উদ্দীপনা অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখন কি এটা জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাজধানী ঢাকায় নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। তাহলে নববর্ষের দ্বিতীয় প্রধান আকর্ষণ কি? ঢাকা চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আছে তাদের কি মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটা কি? মঙ্গল কামনার জন্য যে যাত্রা, সেটাই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তারা কি মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে। এই শোভাযাত্রায় মুখোশ, কার্টুন সহ যেসব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকধর্মী চিত্র বহন করা হয় তা আবহমান বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতির সমালোচনাও থাকে। সেই মঙ্গল শোভাযাত্রায় যে তোমার মুখোশ বা কার্টুন সহ যেসব সাংস্কৃতিক প্রতীকধর্মী চিত্র বহন করে সেগুলো কি বাঙালির আবহমান বাঙালিত্বের পরিচয়। মানে চিরকাল সে অনেক আগের থেকে যে বাঙালির যে রূপটা চলে এসেছে সেটাই তারা এর মধ্যে দিয়ে প্রকাশ করে। এবং তার সাথে আরও থাকে সমকালীন মানে বর্তমান সময়ে রাজনৈতিক সমালোচনা, সেটাও কার্টুন আকারে প্রকাশ করা হয়। এবার আমরা বাংলা সন ও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাস এখনও সুস্পষ্ট জানা যায়নি, তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন মুঘল সম্রাট আকবর চন্দ্রশের হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় করে 1556 সালে বা 992 হিজরিতে বাংলা সন চালু করে। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান বাংলা নববর্ষ সনের প্রবর্তন করেন। সেজন্য একে সন বা সাল উল্লেখ করা হয়। সন কথাটি আরবি আর সাল হলো ফার্সি। এখানে সন বা সালই ব্যাপকভাবে চালু আছে, তবে বঙ্গাব্দ বললেনও কেউ কেউ। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদাররা চালু করেন পূর্ণাহ অনুষ্ঠান। পয়লা বৈশাখের প্রজারা নবাব জমিদারদের বাড়ি আমন্ত্রিত হতেন, তাদের মিষ্টিমুখ করানো হতো, পান সুপারির আয়োজন থাকত। তবে তার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। মুর্শিদাবাদের নবাবেরা এ অনুষ্ঠান করতেন, বাংলার জমিদাররাও করতেন অনুষ্ঠান। জমিদারে উঠে যাওয়া এই অনুষ্ঠান লুপ্ত হয়েছে। তাহলে নববর্ষ উপলক্ষে কি বিভিন্ন ধরনের উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করত। তখন কি প্রজাদেরকে নিমন্ত্রণ জানানো হতো, তাদেরকে মিষ্টিমুখ করানো হতো এবং পানেরও ব্যবস্থা থাকতো। এসবের মূল উদ্দেশ্য ছিল কি খাজনা আদায়। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান ছিল হালখাতা। এই অনুষ্ঠানটি করেন ব্যবসায়ীরা। তাহলে হালখাতা অনুষ্ঠানটি কারা করেন? ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষক সহ প্রায় কেউ নগদ টাকার মুখ খুব একটা দেখতে পেত না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না। পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে তারা দোকানিকে বাকি টাকা মিটিয়ে দিতেন, অন্তত আংশিক পরিশোধ করলেও নতুন খাতা খুলতেন। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা, লাল, নীল, সবুজ, বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন। ধূপধুনা জ্বালানো হতো, মিষ্টিমুখ করানো হতো গ্রাহক খরিদ্দারদের। হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে বকেয়া আদায় এবং উৎসবের আনন্দ উপভোগ দুই সম্পন্ন হতো। হালখাতা এখন আর তেমন সরাম্বরে উদযাপিত হয় না। এখন মানুষের হাতে নগদ পয়সা আছে, বাকিতে বিকি কিনি এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না। তাহলে কি হালখাতা উপলক্ষে কি হালখাতা করতো কারা? শুধুমাত্র ব্যবসায়ীরা। কেন করতো? তখন কি বাংলাদেশ কৃষি প্রধান দেশ ছিল, মানুষের আয়ের তেমন কোনো উৎস ছিল না, একমাত্র কৃষির উপর নির্ভর করে সকল মানুষ তার আয় করত।
যার ফলে কি তারা দোকানের কাছ থেকে সারা বছর কি বাকিতে নিত, কেনাকাটা করতো, এবং ফসল যখন উৎপাদন হতো সেই ফসল কেটে বিক্রি করে তার টাকা দিয়ে, সেই টাকা দিয়ে সে কি ঋণটা পরিশোধ করতো। সারা বছরই তখন কি বাকিতে বিক্রি কিনে চলতো, বিক্রি কিনে মানে কি বেচা কেনা। কিন্তু এখন সেটা আর হয় না, কারণ কি এখন বিভিন্ন আয়ের উৎস আছে, বিভিন্নভাবে মানুষ আয় করতেছে, তাদের হাতে কি নগদ অর্থ আছে, ফলে এই বাকিতে বিক্রি কিনে আর আগের মতো তেমন হয় না। ঠিক আছে, আজকের তাহলে এ পর্যন্ত। যেহেতু তোমরা বাড়িতে বসে আসো, এখন তেমন খুব একটা কাজ নেই, তাহলে কিছুটা বাড়ির কাজ করো, ঠিক আছে। হালখাতা বলতে কি বোঝায়? হালখাতা বলতে কি বোঝায়? অনুষ্ঠান কি? মঙ্গল শোভা যাত্রা কাকে বলে? ঠিক আছে, এই 3টা বাড়ির কাজ দেওয়া থাকলো তোমাদেরকে, তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করে নেবা। আর আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।